আসসালামু আলাইকুম। 17ই সেপ্টেম্বর 2025 সালে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা হয়েছে সৌদি আরবের রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। সেই চুক্তির সবচেয়ে অসাধারণ বিষয় হচ্ছে যে একটা দেশের উপর হামলা হলে এটা উভয় দেশের উপর হামলা বলে গণ্য করা হবে। অর্থাৎ কেউ যদি পাকিস্তানে হামলা করে তখন মনে করা হবে সেটা সৌদি আরবের উপরও হামলা করা হয়েছে, আর কেউ যদি সৌদি আরবের উপর হামলা করে তখন সেটা ধরা হবে পাকিস্তানের উপরও হামলা করা হয়েছে। অর্থাৎ তারা যৌথভাবে এই দুই দেশ একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেল। বুঝতে পেরেছেন? অর্থাৎ দেহ দুইটা কিন্তু আত্মা এক। এটা হচ্ছে তাদের একটা ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ। অথচ পাকিস্তানের সাথে আমরা একসময় পূর্ব পাকিস্তান ছিলাম। পশ্চিম পাকিস্তানিরা যেভাবেই হোক, যেভাবেই আপনি ব্যাখ্যা করেন, পাকিস্তান কিন্তু বাংলাদেশের উপর হামলা করেছিল। এখন এটা তো পৃথিবীর ইতিহাস, হয়তো ইনিয়ে বিনিয়ে কিছু বললেও এটা তো আর অস্বীকার করা যাবে না। অথচ পাকিস্তান ওই সৌদি আরব গিয়ে সে চুক্তি করে এসেছে। আচ্ছা, সেটা অন্য বিষয়। এখন পাকিস্তান বাংলাদেশের সাথে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক করতে চাচ্ছে। সে বিষয়ে কারো মতামত থাকলে জানাতে পারেন। তো কি আছে পাকিস্তান আর সৌদি আরবের সেই সামরিক চুক্তিতে? সেই চুক্তিতে বলা আছে যে আগ্রাসন নীতির মূল কথা হলো যে কোনো এক দেশের উপর হামলা হলে তা পাকিস্তান বা সৌদি আরবের উপর হামলা হিসেবে গণ্য হবে। এই যে কোনো একটা দেশে যদি কেউ হামলা করে, মনে করেন পাকিস্তানে হামলা করা হলো, সেটা সৌদি আরবের উপরও হামলা। অর্থাৎ এটা এমন একটা চুক্তি করা হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এক দেশে হামলা হলে দুই দেশের উপর হামলা বলে গণ্য হবে। তারপর সামরিক সহযোগিতা, এটি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর এবং যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পথ খুলে দেয়। এটা হচ্ছে চুক্তির 5 এবং 13 যে অনুচ্ছেদ সেটাতে বলা হয়েছে। অর্থাৎ তারা যৌথভাবে সামরিক মহড়া দিবে, প্রতিরক্ষা প্রযুক্তি, অর্থাৎ যে কারো কাছে যদি কোনো সামরিক প্রযুক্তি থাকে, তারা নতুন কিছু উদ্ভাবন করে, সেটার প্রযুক্তি হস্তান্তর করবে। অর্থাৎ সৌদি আরব কিছু আবিষ্কার করতে পারলে পাকিস্তানের কাছে হস্তান্তর করবে, আর পাকিস্তান যদি কোনো কিছু আবিষ্কার করে সেটা সৌদি আরবের কাছে হস্তান্তর করবে। নিরাপত্তা সম্পর্ক, পাকিস্তান পূর্ব সৌদি আরবে সামরিক নিরাপত্তা প্রদান করেছে এবং এই চুক্তি সেই সম্পর্ককে আরও শক্তিশালী ও আনুষ্ঠানিক রূপ দিয়েছে। এই চুক্তির 4 এবং 12 অনুচ্ছেদ। অর্থাৎ এটা 60-এর দশকে সৌদি আরবের সামরিক বাহিনীকে কিন্তু পাকিস্তান প্রশিক্ষণ দিয়েছিল। পাকিস্তান সৌদি আরব অনেক আগে থেকেই তারা এটা অলিখিত একটা চুক্তির মাধ্যমে রয়েছে। আঞ্চলিক প্রভাব, এই চুক্তি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন আনতে পারে। 7 এবং 12, চুক্তির 7 এবং 12 বিশেষ তাৎপর্য হচ্ছে পারমাণবিক সুরক্ষার সম্ভাবনা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। যদিও চুক্তির অফিসিয়াল, এই যে পারমাণবিক সুরক্ষার সম্ভাবনা, এই চুক্তিতে যদিও চুক্তির অফিসিয়াল টেক্সট প্রকাশিত হয়নি, তবু বিশ্লেষকরা ধারণা করছেন এটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দ্বারা সৌদি আরবকে সুরক্ষা দেওয়ার একটা আভাস। অর্থাৎ
চুক্তি যখন হয়েছে, এমন একটা চুক্তি হয়েছে, এক দেশের উপর হামলা হলে উভয় দেশের উপর হামলা গণ্য হবে, তাহলে নিশ্চয়ই পাকিস্তান গোপনে সৌদি আরবকে পারমাণবিক একটা সহায়তা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলে থাকে। অর্থনৈতিক প্রভাব, প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা প্রদানের মাধ্যমে দেশটির অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা করবে। চুক্তির 13 এবং 14, এই চুক্তি পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলকে আরও জোরদার করে এবং মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়। বুঝতে পেরেছেন তো? তো এই চুক্তিটা হঠাৎ করে এখন আলোচনায় এসেছে। এর একমাত্র কারণ হচ্ছে এই যে আমেরিকা ইরানের উপর যে হামলা করেছে, আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে, এই যৌথ হামলার পর কিন্তু ইরান সৌদি আরবের বিভিন্ন যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে উল্লেখ করে বা সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোতে ইরান হামলা করেছে। এতে করে সৌদি আরব বিচলিত হয়ে পড়েছে যে পৃথিবীর সবচেয়ে পরাশক্তি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। তাদের এই সামরিক সক্ষমতা ফাঁকি দিয়ে কিভাবে ইরানিরা, যাই হোক কিছু কিছু হামলা তো তারা করেছে, যতটুকু সম্ভব তাদের সামরিক দক্ষতার মাধ্যমে সেটা করাতে সৌদি আরব কিছুটা বিচলিত হয়ে পড়েছে। এখন শোনা যাচ্ছে যে এই পাকিস্তানি সৈন্যরা নাকি সৌদি আরবে ঢুকছে। বুঝতে পেরেছেন? এই যেহেতু সৌদি আরব এখন আর আমেরিকার প্রতি তার সেইভাবে আর তার উপর আস্থা রাখতে পারছে না, সেই জন্য এখন সে সৌদি আরব আর কি সে পাকিস্তানের শরণাপন্ন হয়েছে। আপনারা জানেন সৌদি আরবের নাগরিকরা খুবই ভীতু। তারা কোনো জায়গায় যদি একটা ফোটকা ফোটে, তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে, সেনাবাহিনী পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ঘরে এসে বসে থাকে। ঘরে বসে বসে গাওয়া খায়, ওই আমাদের দেশের ওইটা কফির মতো আর কি, বুঝতে পেরেছেন, কালো কালো, আর খুরমা খেজুর খায়। ওরা বলে যে আমার বউ আছে, বাচ্চা আছে, আমি যুদ্ধে কেন যাব? এরকম ভীতু একটা জাতি এরা। তো এই জন্যেই তাদের শোনা যাচ্ছে যে প্রায় 12 থেকে 13 হাজার বা যতটুকুই হোক পাকিস্তানি সৈন্য নাকি সৌদি আরবে ল্যান্ড করছে। আমরা সৌদি আরবে যখন ছিলাম তখন পাকিস্তানিদেরকে সৌদি আরবের লোকেরা বলতো আখু, আরবিতে আখু মানে বাংলাতে ভাই, আর আমাদের বাংলাদেশিদেরকে বলে মেসকিন। মেসকিন মানে গরিব, দরিদ্র মানুষ। পাকিস্তানিদের কিন্তু মুসলিম দেশগুলোতে একটা তাদের একটা মূল্য রয়েছে, যেটার সমপর্যায়ের মূল্য আমাদের নেই। এটা যারা সৌদি আরবে রয়েছেন বা মিডল ইস্টের দেশগুলোতে রয়েছেন তারা অবগত আছেন, এবং আমি সত্যি বলছি। এখন পাকিস্তান সৌদি আরবকে যদি সুরক্ষা দেয়, পাকিস্তান কিন্তু শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন এই গদি মিডিয়া, আমি যাদেরকে বলি মোদির পায়ু মিডিয়া, তারা বলতেছে যে পাকিস্তান বাংলাদেশ নাকি এখন খুব কাছাকাছি চলে এসেছে। এখন পাকিস্তান যদি বাংলাদেশের সাথে কাছাকাছি আসতে চায়, তাহলে এই সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক চুক্তি থেকে আমরা কি কিছু পেতে পারি? পাকিস্তান যদি আমাদের সাথে তাদের ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে চায় 71-এর ঘটনা পরে, তাহলে তারা তো আমাদের জন্য কিছু করতে হবে। 71 সালে আমরা তো আক্রমণের শিকার হয়েছি, এখন তারা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কি কিছু করবে? সুরক্ষা তো আল্লাহ দিবে।
যেহেতু আমরা ৭১ সালের পর একটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের দেশের উপর যথেষ্ট হামলা হয়েছে, ভারতীয় বাহিনী আমাদের দেশের ভিতরে এসেছে, একটা যুদ্ধ হয়েছে, অর্থাৎ হামলাটা কিন্তু আমাদের ভূমিতে হয়েছে। পাকিস্তান কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে, আমরা কিন্তু পাকিস্তানে গিয়ে হামলা করতে পারিনি, অর্থাৎ সমস্ত অবকাঠামো ধ্বংস হয়েছে আমাদের। ৭৪ সালে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছে, ভারতীয় সৈন্য ঢুকে পড়েছিল, ভারত আমাদের মিত্র শক্তি ছিল, আমাদের বন্ধুপ্রতিম হিসেবে তারা আমাদের সাথে হাত মিলিয়ে দিয়েছিল, কারণ ওই সময় আমাদের সুরক্ষার দরকার ছিল। এই জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ, কিন্তু ভারতীয়রা সেই কৃতজ্ঞতা শুধু আওয়ামী লীগের সাথে করতে চায়। তাদের সেই কৃতজ্ঞতার খাতিরে তারা যা আমাদেরকে সহায়তা করছে, সেজন্য আওয়ামী লীগকে এই দেশে ক্ষমতায় থাকতে হবে। আওয়ামী লীগের বাইরে আর কোনো কিছু তারা চিন্তা করে না। এটা তো ভুল। একটা গণতান্ত্রিক সমাজে বিভিন্ন রকমের মত পথ থাকবে, কিন্তু ভ্রাতৃত্বের মধ্যে, বন্ধুত্বের মধ্যে, এটার মধ্যে ন্যায্যতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। আপনি শুধু এক দলের সাথে কেন এই ধরনের দহরম মহরম করবেন? আমরা ৭১ সালে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা তো পাকিস্তান পারমাণবিক শক্তিধর, অর্থাৎ পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, আর আমরা এখনও ওই দোনালা বন্দুক নিয়ে বসে আছি। পাকিস্তানের চেয়েও ভয়াবহ ক্ষতি করেছে গত ১৫ বছর ৭ মাস যে ভারতীয় বায়ুসেনা জঙ্গি শেখ হাসিনা ছিল। সে এই দেশের সমস্ত কোষাগার, সমস্ত অর্থ লুট করে নিয়ে গেছে। এই দেশের বিভিন্ন বাজারে পাঙ্গাস মাছের কাঁটা বিক্রি হতো, আপনারা দেখেছেন নিউজে। তাহলে সে আমাদেরকে কয়েকবার সে দুর্ভিক্ষের কথা বলেছে, কারণ সে জানে এই দেশের রিজার্ভ ব্যাংকের সমস্ত সম্পদ সে লুটে নিয়ে ভারতে রেখে দিয়েছে। আওয়ামী প্রপাগান্ডুয়ারা, মূর্খ যে সমস্ত বিবেকহীন, অশিক্ষিত, তারা কিন্তু এটা জানে না। তারা এখনও বলে শেখ হাসিনা ভালো ছিল। আরে গর্দব, যদি শেখ হাসিনা ভালো ছিল তাহলে ৬২ টাকার ডলার, ৬২ টাকায় যেখানে $1 পাওয়া যেত, সেটা ১৩০ টাকা কীভাবে হলো? অশিক্ষিত চাষা। কারণ শেখ হাসিনা এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে ভারতে চলে গেছে। বাংলাদেশের কোষাগার জিরো হয়ে গেছে, জিরোর নিচে মাইনাস, অর্থাৎ শীতকালে আপনারা দেখবেন -ডিগ্রি হলে কিন্তু বরফ পড়ে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু সেরকম একেবারে বরফে আচ্ছাদিত হয়ে গেছে, অর্থাৎ মাইনাসে চলে গিয়েছিল। প্রতি ১৩০ টাকায়, প্রতি $1 আপনি ৬ টাকা দেনা ছিলেন, কারণ এই দেশের ব্যাংকে মানুষের কষ্টার্জিত অর্থ, প্রবাসীরা যারা রেমিটেন্স পাঠিয়েছে, তাদের ৫ দশক ৫০ বছর, বাংলাদেশ তো এখন ৫৫ বছর, ৫৫ বছরের তিলে তিলে জমানো অর্থ সে ভারতে পাচার করে দিয়েছে। বুঝতে পেরেছেন? গার্মেন্টস কর্মীরা মানে অমানসিক পরিশ্রম করে বিভিন্ন গার্মেন্টস মালিকের মাধ্যমে যে অর্থ বাংলাদেশে নিয়ে এসেছিল, সেগুলো সে ব্যাংক থেকে লুটে নিয়ে চলে গেছে। আপনারা জানেন বাংলাদেশের অর্থে এই যে লোটাস কামাল প্রায় ৫০,০০০ কোটি টাকা দুবাইয়ে পাচার করেছে। লোডা কামাল, এই লোডা কামাল সে বলেছিল সে এসএসসি পরীক্ষার তার যে ফর্ম ফিল আপ করবে, তার অর্থ আরেকজন দিয়েছিল। এরা ওই শেয়ার বাজার কারসাজি, ব্যাংকের টাকা লোন নিয়ে, এ সমস্ত ভিক্ষুকেরা, এদের পেটে ক্ষুধার্ত ছিল, এরা সব খেয়ে চলে গেছে। তারপরে তার মেয়ে ওই কুমিল্লার যে বিপিএলের টিম, সেটার মালিক হয়েছে। যা হোক, মানুষ সৎভাবে সম্পদের মালিক হলে তো সমস্যা নেই। এরা তো দেশের সমস্ত সম্পদ বিভিন্ন রকম কারসাজি করে নিয়ে গেছে। এরপর ওই যে সামিট গ্রুপের আজিজ খান, সে বিশ্বের ৩,০০০ বিলিয়নিয়ার, অর্থাৎ ১০০ কোটি টাকা হচ্ছে ১ বিলিয়ন, বিলিয়নিয়ারের একজন। ২,৭৬৭ নম্বরের সিরিয়াল হচ্ছে তার। সে $১২৭ কোটি সিঙ্গাপুরে নিয়ে গিয়েছে বাংলাদেশের,
অর্থাৎ বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে সিঙ্গাপুরের 43 নম্বর ধনী হয়ে গেছে। আওয়ামী মূর্খ প্রোপাগান্ডুয়ারা এই সমস্ত তথ্য জানে না, অশিক্ষিত। তারা শুধু শেখ মুজিবের বক্তৃতা শুনবে, ওদের আব্বুর বক্তৃতা ছাড়া ওরা আর কিছু বুঝে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খালি তারা ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওদের আব্বুর স্লোগান দেয়। আরে অপদার্থ মূর্খ, পৃথিবীর মানুষ এখন আমেরিকা জেমস ওয়েব টেলিস্কোপ পাঠিয়েছে মহাশূন্যে। সেটা কত বিলিয়ন বছর আগে একটা আলোকরশ্মি মহাশূন্য থেকে আসতেছে, সেটার বয়স অনুসন্ধান করছে। কত কোটি বছর, কত কোটি আলোকবর্ষ পর এই আলোটা জেমস ওয়েবে পড়লো, সেটা নিয়ে তারা রিসার্চ করছে। পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নবযান বানাচ্ছে, মোবাইল প্রযুক্তি বানিয়েছে। এখন এই মোবাইল প্রযুক্তির কারণে আমি আপনাদের সাথে ভাব বিনিময় প্রকাশ করছি। কম্পিউটার আবিষ্কার করেছে। কম্পিউটারের যে আবিষ্কার করার পরে যে এর নাম কি বিল গেটসের যে উইন্ডোজের প্রতিষ্ঠাতা, তাদের কোম্পানি হাজার হাজার কোটি ডলারের মালিক হয়ে গেছে। অর্থাৎ রিসার্চ গবেষণা এগুলো চলছে, আর ওরা বক্তৃতা নিয়ে বসে আছে। এখন সৌদি আরব আর পাকিস্তানিরা তো গবেষণা করে তারা পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। ভারত যুদ্ধে দেখেছেন তাদের জঙ্গি বিমান কিভাবে, পাকিস্তানিদের জঙ্গি বিমান কিভাবে ভারতের জঙ্গি বিমান ভূপাতিত করেছে। বিশ্বের সর্বাধুনিক জঙ্গি বিমান রাফায়েলকে ভূপাতিত করে দিয়েছে, ফ্রান্সের তৈরি যেটা। তাহলে এখন পাকিস্তান, সৌদি আরব এই চুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি? এখন পাকিস্তানকে বাংলাদেশ প্রস্তাব দিতে পারে যে তোমরা তোমাদের এলাই হিসাবে, তোমাদের সাথী হিসাবে আমাদেরকে নাও, তোমাদের সাথে থেকে আমরাও। এখন আপনি তো বাংলাদেশে ফুটবল খেলার মেসি নেই। এখন আপনি মেসির মতো হতে হলে তার কাছ থেকে তো ট্রেনিং নিতে হবে, যেহেতু বহুত আগেই 20 বছর আগে মেসি তৈরি হয়ে গেছে। পাকিস্তান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, তাই না? তাদের সম্পদের সুষ্ঠু বন্টন হয়েছে, তারা বিশ্বের পরাশক্তি। ইরানের পক্ষ নিয়ে তারা আমেরিকার সাথে, ইরান আমেরিকার যে যৌথ অর্থাৎ যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে তারা এটা পাকিস্তানের সরকার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে তারা করেছে এই দুতিয়ালি। অর্থাৎ পৃথিবী এখন তাদেরকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের অবস্থান আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদের কথা মানুষের শুনে। আর আমাদেরকে মানুষ বলে মেসকিন। এখন সৌদি আরবের সাথে পাকিস্তান যেহেতু তাদের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, পাকিস্তানকে বাংলাদেশ বলতে পারে যে তোমরা আমাদেরকে সাথে নাও, আমরা তোমাদের সাথে অংশগ্রহণ করি। কারণ আমাদেরকে তো কিছু শিখতে হবে। আমরা তো পৃথিবীর, আমাদের সামরিক বাহিনীকে যদি পাকিস্তানের সাথে নেয়, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা তো শান্তিরক্ষা মিশনের জীবন দিয়ে যে কোনো দেশের নিরাপত্তা বিধান করছে। অর্থাৎ আমাদের তো সে সক্ষমতা রয়েছে পিস কিপিংয়ে। এখন হয়তো আমাদের কাছে সেরকম টেকনোলজি নেই, যেহেতু আমরা 1971 সালে একবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, আর গত 15 বছর 7 মাস আরেকটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছি ভারতীয় বায়ুসেনা। অর্থাৎ দুইটা দেশ আমাদেরকে বিপর্যস্ত করেছে। এখন পাকিস্তান যদি আমাদের উপর যে 1971 সালে বিপর্যয় ঘটিয়েছে, সেটার পাকিস্তানি তো আমাদের কাছে দেয় না, ন্যায্যতার খাতিরে আমরা কিছু আশা করতেই পারি। আমরা তো তাদের কাছে পাই, আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে পড়ে রয়েছে হিস্সা।
সেটার কথা অন্য হিসাবে চিন্তা করা যাবে। পাকিস্তান তো আমাদের চেয়ে দরিদ্র, কিন্তু আমাদের তো সারা বিশ্বব্যাপী আমাদের একটা ক্রেডিবিলিটি তৈরি করতে হবে, নাহলে তো আমাদেরকে সবাই মিসকিন বলবে। এখন পাকিস্তান আমাদেরকে সাথে নিতে পারে, সৌদি আরবে যাতে আমাদের সামরিক বাহিনীর ভাইয়েরা যদি, বিমান বাহিনী, নৌবাহিনী, দেশপ্রেমিক ভাইয়েরা যদি পাকিস্তানের সাথে সঙ্গী হয়ে যদি সৌদি আরবে ঢুকতে পারে, আমরা তো বিশ্বের যে কোনো দেশের নিরাপত্তা দিতে সক্ষম, জীবন তো দিতে সক্ষম, তাই না? তবে এখন অবশ্য জীবন দেওয়া দেওয়ার বিষয় শেষ হয়ে গেছে। এখন সামনে যুদ্ধ হবে রোবটের। এখন মারা হচ্ছে ড্রোন, অর্থাৎ উপর দিয়ে ড্রোন এসে আপনাকে কেল্লাফতে করে দিয়ে যাবে। সামনে আসবে হয়তো এই যে বিভিন্ন লোহা সীসা দিয়ে রোবোটিক হিউম্যান তৈরি করে সেটা দিয়ে যুদ্ধ করাবে, হয়তো আমেরিকা বানিয়ে বসে আছে। জীবন দেওয়ার সময় শেষ, এখন টেকনোলজির যুগ। সবাইকে ভাবতে হবে যে যেভাবে পারেন বিভিন্ন সামরিক প্রযুক্তিগত যে সমস্ত জ্ঞান, এগুলোর উপর যারা পড়াশোনা করছেন তারা রিসার্চ করেন। পাকিস্তানের ছিল এই, এর নাম কি, যে পারমাণবিক বোমা বানিয়েছে, আব্দুল কাদের খান। সে কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে এরপর চুরি করে পাকিস্তানে ঢুকেছে অনেক কষ্ট করে। তাকে কিন্তু বিভিন্নভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। আব্দুল কাদের খান, পাকিস্তানে কিন্তু পরমাণু প্রযুক্তি ছিল না। আব্দুল কাদের খান বাইরে থেকে শিখে এসেছে। অর্থাৎ আপনি কোনো একটা বিষয়ের প্রতি দক্ষতা অর্জন করলে 50-60 বছর গবেষণা করতে হয়। আমেরিকা দশকের পর দশক তারা নিরাপদ একটা জায়গা ছিল, তারা রিসার্চ করেছে। রাশিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা রিসার্চ করে পরমাণু বোমা বানিয়েছে। চীন বানিয়েছে, কারণ তারা একটা স্থিতিশীল অবস্থায় ছিল। হাসিনার মতো চোর ছিল না, সম্পদ ছিল, সম্পদের সুষ্ঠু বন্টন ছিল। সম্পদ থাকলে না আপনি একটা প্রজেক্টে অর্থ ব্যয় করতে পারবেন। বাংলাদেশে এখন তেল কিনতে পারে না। শেখ হাসিনা বলেছে বাংলাদেশকে নাকি সে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে। মিথ্যুক অযাচিত কথাবার্তা বলতো। তো এখন কিভাবে পাকিস্তানের সাথে যৌথভাবে সৌদি আরবে ঢুকা যায়, আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক ভাইরা, বিমান বাহিনী, নৌবাহিনীর ভাইরা যদি ঢুকতে পারে, তাহলে আমরা পিস কিপিংয়ের যে একটা ব্যবস্থা, সৌদি আরবে হামলা হলে সেখানে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। আমাদের সেই সক্ষমতা রয়েছে। পরমাণু বোমা না থাকুক, ট্যাঙ্ক, কামান, এগুলো তো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সেগুলো চালাতে পারে। সেই শর্তে আমাদের যে লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা রয়েছে, আকাবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে লাঞ্ছিত হচ্ছে, সেই বিষয়গুলো তাহলে সুরাহা হয়ে যাবে। তাদেরকে যদি ট্রেনিংয়ের দ্বারা তাদেরকে যদি দক্ষ করা যায়, তাহলে আমাদের দেশে যে রেমিটেন্স আসার, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়ার আরও সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।